ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। আজ আমরা শুরু করতে চলেছি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2। আমার এই ক্লাসের পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। দেখে নেওয়া যাক কোষে দেখি 15.2 এর অঙ্কের জন্য আমাদের কি কি জানতে হবে। দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা আমাদের জানতে হবে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি স্পর্শক কাকে বলে, কিভাবে স্পর্শক হয়, সবই আমি দেখিয়েছি। হ্যাঁ, এখানে দেখো তাহলে এই ও কেন্দ্র একটি বৃত্ত আছে, এই বৃত্তে দুটি স্পর্শক আমরা অঙ্কন করেছি বহিস্থ একটি বিন্দু টি থেকে। এই টি এ এবং টিবি এই বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক। এবার দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে, দেখো ছবিতে বৃত্তের বহিস্থ কেন্দ্রীয় একটি বৃত্ত নিলাম, এর বহিস্থ কোনো একটি বিন্দু পি নিলাম, সেই পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ এবং পিবি আমরা অঙ্কন করলাম। অঙ্কন করলে তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো, আমি ওপি যুক্ত করে দিচ্ছি, ওপি যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো বলেছে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয়, তার মানে এই যে এপি ইকুয়াল টু বিপি হবে, এপি ইকুয়াল টু বিপি হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। কি কি কোণ? এই যে এওপি কোণ আর বিওপি কোণ, তার মানে এওপি কোণ ইকুয়াল টু বিওপি কোণ হবে, এটা আমাদের জানতে হবে। এখন দেখো, এই বৃত্তের যে বহিস্থ বিন্দু পি আছে, এই পি বিন্দু থেকে স্পর্শবিন্দু এই যে এ পর্যন্ত দৈর্ঘ্যকে পি বিন্দু থেকে পি এ স্পর্শকের দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, পি এ স্পর্শকের দৈর্ঘ্য বলা হয়। আবার দেখো, এখানে ওপি আমরা যুক্ত করার ফলে এই ওপি সরলরেখা এপিবি, এই যে কোণটা ছিল এপিবি কোণকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এপিও হয়ে যায় একটা কোণ, আরেকটা কোণ হয়ে যায় বিপিও, এই দুটো কোণ হয়ে যায়। এবারে দেখে নাও, যে কটি জিনিস এখানে জানলা সেখান থেকে কটি প্রয়োগ, দু তিনটি প্রয়োগ আমি করে দেখাবো। দেখো, প্রথমের অঙ্কটা, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করো। ঠিক আছে, আমরা আগে ছবিটা এঁকে নিই। দেখে নাও, আমি ছবিটি এঁকে নিলাম। এখানে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তার মানে আমাদের এই পিটি, এই স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। দেখো, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ওটি ব্যাসার্ধ এবং পিটি কি স্পর্শক, তার মানে কি এটা ওটি লম্ব পিটি, সুতরাং সমকোণী এই ত্রিভুজটা যে পাওয়া যাচ্ছে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে এটা কি হচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি। তার মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, সেখান থেকে আমরা পিটি স্কয়ার, তার মানে এখানে এটা ভূমি স্কয়ারটা আমাদের বের করতে হবে। ভূমি স্কয়ার সমান সমান এই যে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, সেটা করে আমরা পিটির মানটা বের করব, মানে স্পর্শকের দৈর্ঘ্যটা বের করব। তাহলে দেখে নাও, দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ওটি ব্যাসার্ধ এবং পিটি স্পর্শক লিখে নিলাম। সুতরাং ওটি লম্ব পিটি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ পিওটি থেকে কি পাচ্ছি? পিটি স্কয়ার, মানে আমাদের এটা বের করতে বলেছে, তার মানে এই ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার পিও স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এখন ওপিটা আমরা জানি 13, তাহলে এটা হোল স্কয়ার মাইনাস 5 স্কয়ার, 13 169 মাইনাস 5 5 25, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 4 144, তার মানে পিটি ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা হচ্ছে তার মানে প্লাস মাইনাস 12, যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার মানে কি হবে? 12 সেমি হবে স্পর্শকের দৈর্ঘ্য। সুতরাং পিটি স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখে নাও। অকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করো। ঠিক আছে, কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে অবস্থিত এটি বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা এক্ষেত্রে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে ছবিটা এঁকে নিই। দেখো ছবিটি এঁকে নিয়েছি। এখানে দেখো কেন্দ্র ও কেন্দ্র বৃত্ত নিলাম। ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও থেকে এই স্পর্শবিন্দু পি এর মানে বহিস্থ একটি বিন্দু আছে পি বিন্দু, এই বিন্দুর দূরত্ব কতটা, কত সেমি, 13 সেমি, এবং এই স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। তাহলে আমাদের এই ব্যাসার্ধটা আমাদের বের করতে বলেছে। ব্যাসার্ধ তার মানে হচ্ছে ওটি, ওটিটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো পিটি দেওয়া আছে 12 সেমি, পিও দেওয়া আছে 13 সেমি। ঠিক আছে, এবার এই সমকোণী ত্রিভুজ পিওটি, পিওটি থেকে কি পাচ্ছি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা লম্ব, এটা লম্ব, তার মানে এখানে আমাদের পিও স্কোয়ারটা বের করতে বলেছে, পিও স্কোয়ার সরি ওটিটা বের করতে হবে, ওটি তার মানে এই ব্যাসার্ধ মানে এই লম্বটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি পিও স্কোয়ার ইকুয়াল টু পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার, মানে এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা 90 ডিগ্রি, এটা লম্ব, তাহলে এটা ভূমি। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, আমি লিখলাম না, তোমরা লিখে পাশে লিখে দিবে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এবার পিওটা দেওয়া আছে 13, আর হচ্ছে পিটি দেওয়া আছে 12, ওটি স্কোয়ার। এখন ওটি স্কোয়ার ইকুয়াল টু 169, আমি একবারে করে দিচ্ছি, এটা সাইড চেঞ্জ হলে সাইন চেঞ্জ হবে, 144, এবারে এটা হবে 25 হচ্ছে, তার মানে ওটি ইকুয়াল টু কী হবে 5, প্লাস মাইনাস 5 হবে, কিন্তু যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাই 5 সেমি, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, এবারে পরের প্রশ্নটা দেখে নাও। যদি অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ ও পিবি, দুটো স্পর্শক এ ও বি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এপিবি এবং এপিও এর মান কত হবে হিসাব করো। তাহলে ছবিটা আগে এঁকে নেওয়া যাক। দেখো ছবিটা এঁকেছি, এখানে অকেন্দ্রীয় বৃত্ত, তার বহিস্থ বিন্দু পি থেকে পি এবং পিবি দুটি স্পর্শক আঁকলাম, এ ও বি কোণ, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এপিবি মানে এই কোণটা আর এপিও এই কোণটা, এই দুটো কোণের মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এ ও বি বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শকদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, সুতরাং পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক কি হচ্ছে এই পি এ এবং পিবি, হ্যাঁ, এবং ও এ আর ও বি হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে, তাহলে ও এ লম্ব কি হবে, এই এপি হবে, এবং তাহলে এপিবি প্লাস এ ও বি ইকুয়াল টু কী হবে, সে মানটা আমরা বের করব। তাহলে দেখে নাও, দেখো কি করলাম, যেটা মুখে বলেছিলাম সেগুলো লিখে দিলাম। এবার এপিবি কোণ প্লাস এওবি কোণ কী হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এই যেহেতু হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, তার মানে 90 + 90 এই 180 ডিগ্রি। এবারে এপিবি কোণ ইকুয়াল টু কী হবে, এখানে এই কোণটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এপিবি এই কোণটা কত হবে, 180 থেকে 120 বিয়োগ দিব, তার মানে 60 ডিগ্রি। আবার যেহেতু এই ওপি এই এ পিবিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি হবে, এর অর্ধেক হবে এই কোণটা, এই টোটাল কোণটার অর্ধেক হবে এটা, তার মানে করব, আচ্ছা যেহেতু লিখে দিই ওপি এ পিবিকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এপিও ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, তার মানে 30 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখে নাও। দেখো এটা তোমাদের জানতে হবে,
সাধারণ স্পর্শকটা কি দেখো, একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সরলরেখাটিকে বৃত্ত দুটির কি বলা হবে, সাধারণ স্পর্শক। দেখো সাধারণ স্পর্শক অনেক রকমভাবে আঁকা যায়, আমি এইভাবে দু রকম তোমাদেরকে দেখালাম। এখানে দেখো দুটি বৃত্ত, একটি বড় বৃত্ত তার মধ্যে একটি ছোট বৃত্ত, একটা স্পর্শক এই দুটি বৃত্তকেই স্পর্শ করেছে, তাহলে এই বৃত্ত দুটির এটা নাম দিলাম মনে করো এই এবি স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্ত বলো আর পি কেন্দ্রীয় বৃত্ত বলো, দুটি বৃত্তেরই সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখানে দেখো আরেকটি এরকমভাবে আঁকলাম একটা বৃত্ত, এর মধ্যে আরেকটা এইভাবে বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বা পি কেন্দ্রীয় বৃত্ত দুটিরই দেখো এই পি এ এবং পিবি দুটো নাম দিলাম, আচ্ছা কিউবি। তাহলে দেখো এই দুটি সরলরেখা, এই দুটি স্পর্শক এটাকেও ছেদ করেছে, এই দুটো বিন্দুকেই দুটো বৃত্তকেই ছেদ করেছে, আবার এই দুটো বৃত্তকেও মানে ছেদ না সরি স্পর্শ করেছে, এই দুটো বৃত্তকেও এই কিউবি স্পর্শ করেছে, তার মানে দুটোই হচ্ছে এই বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। দেখো শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি যদি অবস্থিত হয় তাহলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক হবে, মানে একই পাশে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাকে সরল সাধারণ স্পর্শক, আর বৃত্ত দুটি যদি বিপরীত পাশে অবস্থিত হয় তখন তাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখন 7 নম্বর দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, এইগুলো দিয়ে তোমাদের হচ্ছে বইতে প্রয়োগ হিসেবে দেওয়া আছে, তো প্রমাণও করা আছে, দেখে নিবে। তারপরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে একটির কেন্দ্র ও স্পর্শবিন্দুগামী সরলরেখা অপর বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটা ছবি এঁকে বোঝানো আছে। ঠিক আছে, আমি শর্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে এগুলো লিখে দিলাম, এগুলো সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে। যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে, ঠিক আছে, তবে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের কি হবে, সমষ্টির সমান হবে, দৈর্ঘ্যের সমষ্টির সমান হবে। মনে করো এই যে এই দুটি বৃত্ত আঁকলাম, এই যে কি করছে, বৃত্ত দুটি বহিঃস্পর্শ করছে, এখানে বহিঃস্পর্শ, এটা হচ্ছে পি কেন্দ্র, এটা হচ্ছে ও কেন্দ্রীয়। হ্যাঁ, তাহলে এই যে এই দুটা আমরা কি বের করবো, যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের এই সমষ্টির সমান হবে। ঠিক আছে, এবার বৃত্ত দুটি যদি অন্তঃস্পর্শ করে, তার মানে এই যে এইভাবে যদি স্পর্শ করে তাহলে কি হবে, এটার কেন্দ্র দুটির দূরত্ব কি হবে, দুটির দৈর্ঘ্যের অন্তরের সমান হবে। ঠিক আছে, এবারে দেখে নাও কোষে দেখি, তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 15.2-তে কি আছে। দেখো তোমাদের কোষে দেখি 15.2-এ সি নাম্বারে আছে, 11C নাম্বারে আছে শূন্যস্থান পূরণ করো। তো সেখানে দেখো সি এর 1 নম্বর কি বলেছে, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলা হবে, ছেদক বলা হবে। দেখে নাও, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে, এই মনে করো একটি বৃত্ত, ঠিক আছে, এই ও কেন্দ্রীয় বৃত্ত। এবার মনে করো একটি সরলরেখা এইভাবে গেল, আচ্ছা সরি এখানে এই দেখো এইভাবে গেল মনে করো, তাহলে কি হচ্ছে, এই বৃত্তটাকে দুটি বিন্দুতে ছেদ করেছে, মানে পি বিন্দু আর কিউ বিন্দু, তাহলে কি বলা হবে, এই সরলরেখাটিকে ছেদক বলা হবে, বৃত্তের ছেদক। তারপরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। কি করে দেখে নাও, মনে করো এই একটি বৃত্ত, এই একটি বৃত্ত, ঠিক আছে, এখন দেখো এই একটি স্পর্শক, তারপরে এইভাবে যাচ্ছে একটি স্পর্শক, ঠিক আছে, তারপরে এইভাবে যেতে পারবে, দাঁড়াও এইভাবে যাচ্ছে, আর একটি এইভাবে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এই দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করছে না, কিন্তু বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায়, তাহলে কটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যাচ্ছে, 4টি। দেখো নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি পি কিউ আর এস, তাহলে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাচ্ছে। এবার পরেরটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো কি
কি স্পর্শক হবে? তির্যক সাধারণ স্পর্শক। কারণ আমরা জানি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাহলে স্পর্শকটিকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। দেখো বি নাম্বারে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। তো এখানে বলেছে প্রথমটা, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, পি বিন্দুগামী হবে না। তাহলে কি করব? এটা হচ্ছে হবে সত্য। দেখো একটি বৃত্ত নিচ্ছি, এই বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তে আমি যে কোনো জায়গায় একটা পি নিয়ে নিলাম, বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শকটা এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, যেভাবে ইচ্ছা যাচ্ছে। তো স্পর্শকটা কোনোভাবেই এই বৃত্তে মধ্যে অন্তস্থ যে বিন্দুটা আছে পি, সেই পি বিন্দুগামী হবে না। তার মানে এটা কি হবে? সত্য হবে। তার মানে বিয়ের 1 নম্বর হবে সত্য। এবার একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। সমান্তরাল 2-এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়, এটা কি হবে? মিথ্যা হবে। এটা মিথ্যা হবে। এখন দেখে নাও 11 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে কি বলেছে। 1 নম্বরটা, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াল টু 5 সেমি, এও ইকুয়াল টু 13 সেমি হলে এ বির দৈর্ঘ্য কত হবে? 4টা অপশান দেওয়া আছে। ছবিটা আগে এঁকে নেওয়া যাক। দেখো অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কি বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াল টু দেওয়া আছে 5 সেমি, এটা 5 সেমি দেওয়া আছে, আর এও দেওয়া আছে 13 সেমি। তাহলে এই এ বির দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা উপপাদ্য 40 করেছো নিশ্চয়ই। সেই 40 উপপাদ্যের প্রয়োগ থেকে বলা যাচ্ছে যেহেতু এই এ বিটা স্পর্শক ও বি কী হচ্ছে? ব্যাসার্ধ, মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হচ্ছে? ও বি লম্ব এ বি হচ্ছে। তাহলে কি হচ্ছে? এটি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আর তাহলে এটা কি হচ্ছে? লম্ব হচ্ছে, এটা ভূমি হচ্ছে, আর এটা অতিভুজ হচ্ছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই হচ্ছে প্রয়োগ এই মানটা আমরা বের করব। তাহলে যে লিখি, যেহেতু এ বি স্পর্শক ও ও বি ব্যাসার্ধ, সুতরাং কি হচ্ছে? ও বি লম্ব এ বি। এবার সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে কি পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্যটাও জানি আমরা, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের ভূমিটা বের করতে বলেছে, এ বি স্কয়ার। তার মানে লিখলাম না আর, ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার, মানে অতিভুজ মানে এও স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে ও বি স্কয়ার। এখানে এওটা কত দেওয়া আছে? 13। তাহলে এত স্কয়ার মাইনাস ও বি হচ্ছে 5 স্কয়ার, তার মানে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144। তার মানে এ বি ইকুয়াল টু কী হবে? 12 সেমি। প্লাস মাইনাস 12 হয়, কিন্তু যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তার মানে এ বি এর দৈর্ঘ্য কত হবে? 12 সেমি। তার মানে অ্যান্সার হবে এ অপশানটা হবে। এবারে 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এসি বি এর পরিমাপ কত হবে? 4টা অপশান দেওয়া আছে। ছবিটা এঁকে নিই। দেখো এখানে দুটি বৃত্ত নিয়েছি, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, একটা ও ড্যাশ নাম দিলাম বৃত্তের কেন্দ্রটা। এবার দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, বহিঃস্পর্শ। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এসি বি এই কোণটার পরিমাপ আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি করব, আমরা ও এ এবং ও বিটা যুক্ত করব, ও এ এবং এই ও ড্যাশ বি এটা যুক্ত করি, ঠিক আছে। এবারে এই একটি সাধারণ স্পর্শকটা টেনে নিই। সাধারণ স্পর্শকটা আনলাম, যে স্পর্শকটা এ বিকে টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই স্পর্শকটার নাম দিলাম এক্স ওয়াই। এবারে দেখো এখানে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। দেখো কি করে করব, এক্স ওয়াই পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। ও এ এবং ও বি যুক্ত, ও ড্যাশ বি আমি যুক্ত করলাম, যুক্ত না করলেও হতো। এবার ও কেন্দ্রীয় বৃত্তে দেখো এ টি ও টিসি, এই টিসি আর এটি কি হচ্ছে? স্পর্শক। এটিটাও স্পর্শক আর টিসিটাও স্পর্শক, তাই না? সুতরাং দুটি স্পর্শক একই বৃত্তের, যেহেতু এই দুটি স্পর্শক একই বৃত্তের স্পর্শক, তার মানে কি হচ্ছে? এটি ইকুয়াল টু টিসি হবে।
তাহলে লিখলাম, সুতরাং এটি ইকুয়াল টু টিসি, যেহেতু একই বৃত্তের স্পর্শক। আবার দেখো এই ক্ষেত্রেও, এখানে এই বৃত্তের ক্ষেত্রেও দেখো এই হচ্ছে টিবি এবং টিসি দুটি স্পর্শক, তার মানে এখানে হবে টিবি ইকুয়াল টু টিসি। আবার এই ত্রিভুজটা, এই এসিটি, এই ত্রিভুজের এটি ইকুয়াল টু টিসি, তার মানে কি হবে, এই কোণ দুটো সমান হবে, মানে এই সিএটি এই কোণটা আর হচ্ছে এসিটি এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। সুতরাং লিখি এসিটি ত্রিভুজের এটি ইকুয়াল টু টিসি আর হচ্ছে সুতরাং সিএটি ইকুয়াল টু এসিটি। আবার এই দিকেও কি হচ্ছে, টিসিবি কোণ ইকুয়াল টু কি, টিবিসি কোণ, একইভাবে টিবিসি কোণ আর এই যে এই কোণটা সমান হচ্ছে। তা এবার তাহলে এসিবি, এই টোটাল ত্রিভুজটা নিচ্ছি, এই এসিবি ত্রিভুজের সিএবি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ, তিনটা কোণের সমষ্টি কত হয়, একটা ত্রিভুজের 180 ডিগ্রি হয়। এখন দেখো সিএবি কোণ ইকুয়াল টু, এখানে সিএবির জায়গায় আমরা কি লিখতে পারি, এসিটি লিখতে পারি। এই যে সিএবি এই কোণটার জায়গায় আমরা এসিটি এই কোণটা লিখতে পারি, যেহেতু দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এখানটা লিখে দিলাম এসিটি প্লাস এবিসি, এই যে এবিসি এই কোণটার জায়গায় আমরা টিসিবি এই কোণটা লিখতে পারি, যেহেতু এই কোণটা এই কোণটা সমান, তার মানে টিসিবি আর যা আছে তাই থাকলো এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং তাহলে এসিবি কোণ প্লাস এই যে এই দুটো কোণ ইকুয়াল টু কি হচ্ছে, এসিবি কোণ আমরা লিখতে পারছি, এই যে যেহেতু সমান, এই যে এসিটি ইকুয়াল টু হচ্ছে এই যে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, তার মানে কি হচ্ছে এসিবি লিখতে পারি। আর এটার জায়গায় দেখো এসিটি এই কোণ আর হচ্ছে এই যে টিসিবি এই দুটো কোণ মিলে তো এই কোণটাই হচ্ছে, তাই আমরা এসিবি লিখলাম প্লাস এসিবি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। এবার 2 ইন্টু এসিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা এসিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 3 নম্বর বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো দেখতে পাচ্ছ ছবিটিতে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। এবার পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা, যে দেখো এই একটি সমকোণী ত্রিভুজ, এই একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কি হচ্ছে, এই পি কিউটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, আবার এই ক্ষেত্রেও একই। এখন আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, দুটো ত্রিভুজের দেখো পি কিউ ও প্লাস পি ও আর এই দুটো ত্রিভুজ পাচ্ছি এই চতুর্ভুজটার মধ্যে। তার মানে এখন সমকোণী ত্রিভুজ এটা, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা এই বাহুটা জানি না, তাই তো, সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর হচ্ছে ওই তোমার এটা বের করব, তার মানে হচ্ছে ভূমিটা বের করব, ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে একবারে করে দিচ্ছি পিও স্কোয়ার রুট ওভার দিয়ে রুট ওভার পিও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। এবার পিওর মান দেওয়া আছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144, তার মানে 12 হচ্ছে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কী হবে, সুতরাং পি কিউ ও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু পি কিউ ইন্টু ও কিউ, এটা ঠিক আছে, প্লাস না এটা সরি এটা পি কিউ ও আর, এই পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল একবারে বের করে নিচ্ছি। এই চতুর্ভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবার হাফ ইন্টু 12 ইন্টু 5 একই হবে এটাও, তার মানে ইন্টু 2 দিয়ে দিচ্ছি,
হাফ ইন্টু ভূমি, সরি এটা কত নেই, হাফ ইন্টু পি কিউ কত বের হচ্ছে 12 ইন্টু ও কিউ 5, এটাও তাই হবে। তার মানে ইন্টু 2 দিয়ে দিলাম একবারে, হ্যাঁ ইন্টু 2 দিয়ে দিলাম, তার মানে এই 2 কেটে দিচ্ছে 5 বারং 60 বর্গ সেমি, 60 বর্গ সেমি। তাহলে অপশান এটা হবে। এবারে দেখো 4 নম্বর, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে? আর পরেরটাও একই সাথে বলে দিচ্ছি, এই পরের ক্ষেত্রে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখা আছে 3.5 সেমি আর 2 সেমি, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে? তো এটা আমি তোমাদেরকে শর্ট কোশ্চেনের জন্য বলেছিলাম যে যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমষ্টির সমান হবে, আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে অন্তরের সমান হবে। তাহলে সেটাই আমরা করব। দেখো এঁকে নিয়েছি ছবিটা, এখানে তাহলে লিখব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5 যোগ 3 সমান সমান 8 সেমি, ও ড্যাশ সমান সমান 8 সেমি। দেখো পরেরটাও একবারে ছবি এঁকে নিয়েছি, এখানে কেন্দ্রদ্বয়ের দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 3.5 আর একটা 2 সেমি, তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে অন্তরের সমান হবে, তার মানে 3.5 মাইনাস 2, তার মানে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে এটা, তার মানে 1.5 সেমি, তার মানে অ্যান্সার হবে সি অপশানটা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে আমি এর পরের অঙ্কগুলো করাবো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।